হ্যাঁ, আপনার ফাইল আমি পেয়েছি। হ্যাঁ, মেলটাও পেয়েছি। হ্যাঁ, আপনার কোটেশন তো খুবই ভালো, আমার পার্টনারেরও খুব পছন্দ। কিষানগড়ের ফ্যাক্টরির কাজ তো আপনার কোম্পানিকেই দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে সকালবেলা জানাবো। ওকে, হ্যাঁ, বাই। আরে, এই কাগজটা গাড়ির ভিতরে? গাড়ি তো বন্ধ ছিল, কাগজটা ভেতরে এলো কি করে? অনন্যা তার মেয়ে সুইটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। অনন্যা, সুইটি, এটা এটা কি করে হলো? এই দুইজনের মৃত্যু 8টার সময় হয়েছে, 8টা বেজে গেছে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? 5ই ডিসেম্বর, কিন্তু কিন্তু আজ তো 4টা ডিসেম্বর। এটা কিভাবে সম্ভব? কে করেছে এই নোংরা ইয়ার্কিটা? আরে ফোন উঠাও। আরে আরে ফোনটা কেন উঠাচ্ছে না? আরে আরে এটা হতে পারে না, এটা হতে পারে না। কি করেছি নোংরা ইয়ার্কিগুলো? তাকে ভগবান কোনোদিন ক্ষমা করবেন না। এটা কি? এটা অনন্যা, অনন্যা, অনন্যা! কি হলো? কি হলো মিস্টার হিতেন, আপনি এভাবে চিৎকার কেন করছেন? এই নিন জল। আচ্ছা, লাগবে না। কাম ডাউন হিতেন, সবকিছু ঠিক আছে। হিতেন, কি হয়েছিল তোমার? তুমি অজ্ঞান হয়ে গেছিলে কি করে? অনন্যা, অনন্যা, আমার আমার সোনা, আমার সোনা, তোমরা তোমরা ঠিক আছো তো? তোমরা বেঁচে আছো? বেঁচে আছো মানে কি বলতে চাইছো তুমি? এসব এসব উল্টোপাল্টা তুমি কি বকছো? কি হয়েছে তোমার? অনন্যা, আমি 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 তোমাদের কি হয়েছে বলো না। আমি তোমাদের দুইজনের লাশ দেখেছি, লাশ দেখেছি আমার এই বাড়িতে। কি? কিন্তু আমরা তো বেঁচে আছি বাবা। হ্যাঁ সোনা, তুমি ঠিক আছো? হিতেন, এসব মেয়েটার সামনে তুমি এসব কি উল্টোপাল্টা বকে যাচ্ছ? কি হয়েছে তোমার? অনন্যা, আমি আমি দেখেছিলাম তো তোমাদের দুজনের লাশ, আর তোমাদের দুজনের চেহারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। হিতেন, তার মানে তুমি আবার মদ খাওয়া শুরু করেছো, তাই না? না না, প্লিজ প্লিজ বিলিভ মি, তুমি জানো আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। নিশ্চয় তোমার কোনো ভুল হয়েছে বাবা। না না, আমার কোনো ভুল হয়নি, আমি কোনো ভুল করিনি। ওই জানি না কোত্থেকে ওই আমার গাড়িতে নিউজ পেপার একটা ছিল, আর তার মধ্যে তোমাদের দুজনের ছবি ছিল, আর তার মধ্যে লেখা ছিল যে তোমরা দুজন
মরে গেছে। খবরের কাগজে আমাদের দুজনের ছবি? কোথায় কোথায় কাগজটা, আমাকে দেখাও। ওই জানি না কোথায়, ওই ওখানেই হয়তো আছে, ওই কার পার্কিং এ। ওই মৃত্যু তোমাদের দুজনের চেহারা। হিতেন দেখো, আমরা দুজন তোমার সামনে আছি, ঠিক আছি, বেঁচে আছি, কিচ্ছু হয়নি। হ্যাঁ তোমরা ঠিক আছে, কিন্তু কিন্তু অনন্যা ওই ওই ও- ওই লাশ। হিতেন কোনো লাশ নেই, সব ঠিক আছে, কোনো লাশ ছিল না। না অনন্যা, ওই লাশ ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমাদের সিআইডিকে বলতে হবে। দেখো, তোমার এখন শুধু বিশ্রামের প্রয়োজন, তোমার শরীর ঠিক নেই, তুমি এটা বোঝার চেষ্টা করো। দেখো না, দেখো, আমি সিআইডি কাছে যাচ্ছি। ডক্টর প্লিজ দেখুন না ও কেমন করছে। মিস্টার হিতেন, আপনি এখন বিশ্রাম করুন, আপনার মানসিক অবস্থা ঠিক নেই। আরে ডাক্তার বাবু, আমি একদম ঠিক আছি। আরে আপনি কি বলতে চাইছেন, যে আমি পাগল হয়ে গেছি? আরে আমি নিজের চোখে ওই দুটো লাশ দেখেছি। নার্স, আপনি তাড়াতাড়ি ওনাকে ঘুমের ইনজেকশন দিন। ডাক্তার প্লিজ, আমার কোনো ইঞ্জেকশন লাগবে না। মিস্টার হিতেন, মিস্টার হিতেন শুনুন, মিস্টার হিতেন তুমি একটু শান্ত প্লিজ। হও। অভিজিৎ, তোমার কেস নাম্বার 412 এর কথা মনে আছে? আরে ভাই দয়া, আমি এখন খুব বিজি আছি ভাই, আর 15-20 মিনিট পরে জিজ্ঞেস করো। আচ্ছা, ওই আমাদের ফরেন্সিক ল্যাবের ওই ডক্টরের নামটা কি যেন? ওই হ্যাঁ, ডক্টর সারিকা। আমি ওনার জন্য একটা খুব ভালো পাত্রের সন্ধান পেয়েছি। কে? সারিকার জন্য ছেলে? হ্যাঁ, ডক্টর সারিকা তোমাকে নিজে বলেছে ছেলে দেখার জন্য? বয়স তো হয়েছে বিয়ের নাকি? অভিজিৎ, আরে, ওই যে নকল নোটের কেসটা ছিল না, যেটাতে আমরা ওই স্মাগলার ছেলেদের ধরেছিলাম। স্মাগলার ছেলেরা, আই মিন মানে স্মাগলাররা ডক্টর সারিকাকে ধরে নিয়েছে। কি? আম সরি ভাই, ওই ছেলে ধরেছে ডক্টর সারিকা। আরে অভিজিৎ, কি বলছো তুমি? ডক্টর সারিকা এই কেসে কিভাবে এলো? স্যার এই দয়া বললো স্যার। কি বলেছো দয়া? কি? হ্যাঁ সালুকে, হ্যাঁ বলো, কি কি ডক্টর সারিকা? আরে তোমাদের কি হয়েছে বলো তো? সব জায়গায় যেখানে দেখি ডক্টর সারিকা, ডক্টর সারিকা। সালুকা, একটা কাজ করো, আমি তোমাকে একটু পরে ফোন করছি, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। ড্যাম ইট, সারিকা সারিকা সারিকা, হয়েছে নাকি সবার? কার মুখ দেখে আমি সকালে উঠেছি? কি হয়েছে তোমার? হ্যাঁ, ওরকম মুখ করে কি দেখছো? তাহলে কি ডক্টর সারিকার ব্যাপারেও তোমাকে কেউ কিছু বলেছে? সারিকা? হ্যাঁ সারিকা। না স্যার। তাহলে স্যার, লাশ লাশ লাশ? কার লাশ? আমি জানি না স্যার, কাগজে লেখা ছিল যে আমার ওয়াইফ আর আমার মেয়ের খুন হয়ে গেছে। আর যখন আমি ঘরে গিয়ে দেখেছি তখন লাশ। ওয়াইফ আর মেয়ের খুন? স্যার স্যার, আমি এর ওয়াইফ আর এই আমাদের মেয়ে। কিন্তু উনি তো বলছেন আপনাদের দুজনকে খুন করা হয়েছে। স্যার আমি জানি না ও কেন এসব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, ওর কি হয়েছে? আরে আমি সত্যি কথা বলছি। এক মিনিট, কার লাশ দেখেছো? আমি তো ভেবেছিলাম এদের দুজনের। আমি দুটো লাশ দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি তো বলছিলে এই খবরটা খবরের কাগজে পড়েছো। হ্যাঁ স্যার, স্ত্রী আর আর মেয়ের মৃত্যুর খবর। সেই কাগজটা তোমার কাছে আছে? ও ও ও গাড়িতে ছিল স্যার। স্যার বাড়িতে কোনো লাশ ছিলই না। ছিল স্যার, ছিল। একটা নয় দুটো ছিল। ওই একজন মহিলার আর একজন ছোট বাচ্চার। আমি নিজের চোখে দেখেছি স্যার। যে কেউ নিশ্চয়ই মজা করেছে আপনার সাথে। এই কথা নিয়ে কেউ আর কি মারে স্যার, এত খারাপ আর কি। ঠিক আছে, মিসিং পারসন ব্যুরো থেকে খবর নিতে হবে যে কোনো মহিলা ও শিশু নিরুদ্দেশ হয়েছে কিনা। কি হয়ে গেল, কি হয়ে গেল আমার? এগুলো কি সব ভুল? সত্যি কি আমার আমার মাথার কিছু হয়ে গেল? না না, শরীরটা কেমন করছে, ব্যাপারটা দেখিনি। কি
আমার পার্টনারের খুন কই কালকের তারিখ এরকম কালকের কাগজ আজকে কি করে এলো না গড কি হয়েছে হিতেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার ওষুধ। এক মিনিট, এসব যে তোমার কি হচ্ছে মাঝে মাঝে? কেন যে হচ্ছে এসব? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কাম ডাউন, ঠিক করে। হ্যাঁ, আস্তে আস্তে। এসব কি হচ্ছে তোমার হিতেন? কি হচ্ছে? অনন্যা ও প্রিয়া 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 প্রিয়ার খুব বিপদ, প্রিয়ার খুব বিপদ। প্রিয়ার খুব বিপদে মানে কি বলতে চাইছো তুমি? তুমি কি করে জানলে? ও কাগজে সেলাই লিখেছে। হিতেন, দেখো তোমার বিশ্রাম করা প্রয়োজন। তুমি জেগে জেগে এসব খারাপ স্বপ্ন দেখছো। কিচ্ছু হচ্ছে না এসব। না আমার কিছু হয়নি, প্রিয়াকে বাঁচাতে আমার যেতে হবে। না, তুমি ছাড়ো আমাকে, তুমি আমার ছাড়ো আমাকে। কথাটা শোনো। আমি এক্ষুনি আসছি। হিতেন, তুমি আমার কথাটা কেন শুনছো না হিতেন? হ্যালো, সিআইডি। আরে নাতাশা, এটা দেখো তো। এটা কি করেছেন? ছুরি মেরে দিয়েছেন প্রিয়াকে? না আমি মারিনি। স্যার, শি ইজ ডেড। কেন মেরেছো তুমি প্রিয়াকে? কেন মেরেছো? আমি তো একে বাঁচাতে এসেছি, আমি মারিনি একে। তাহলে কে মেরেছে? তুমি মারোনি তো, তাহলে কে মেরেছে? ছুরিটা কোথায় ছিল? ছুরি এর পেটের ছিল। এই ছুরিটা আপনি এর পেট থেকে বের করেছেন? হ্যাঁ। কেন? একে বাঁচানোর জন্য। দয়া এ ছুরি বের করেনি, ছুরি ঢুকিয়েছে আর খুন করার পরে ছুরিটা ফেলে দিয়েছে। না না না, আমি ওরকম করিনি। আমি তো একে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। মাটিতে পড়েছিল আর ছুরি ওর পেটের মধ্যে ছিল। আচ্ছা, এই কথাটা বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে। আমি এখানে এসেছিলাম একে বাঁচানোর জন্য। দৌড়ে কেন? আপনি আগে থেকে জানতেন যে মরতে চলেছে? কাগজ পড়ে জানতে পেরেছো? হ্যাঁ, এ পুরো নাটক করছে। না স্যার, এটা নাটক নয় স্যার। আমি আপনাকে বলছি, আমি চুপ! এই নাটকটা বন্ধ করো, এই কাগজের নাটক বন্ধ করো। প্রিয়াকে মারার জন্য এই সমস্ত তুমি করেছো। নিয়ে চলো একে, নিয়ে চলো। Come on. এক মিনিট। আমি কি নাটক করবো? ইনি তো আমার বিজনেস পার্টনার ছিল। ও হো, শুনেছো? প্রিয়া এর বিজনেস পার্টনার। এটার পুরোটাই বিজনেসের জন্য হয়েছে, টাকা পয়সার জন্য। টাকার জন্য এ খুন করেছে। না স্যার, আপনারা আমায় বিশ্বাস যদি না করেন তো ওই আমার বাড়িতে গিয়ে দেখে আসুন না। ওখানেই হয়তো পড়ে আছে কাগজটা, যেখানে প্রিয়ার মরার খবরটা আছে। আচ্ছা প্যাড্রিক, বিবেক, এর বাড়িতে যাও আর গিয়ে দেখো কাগজটা আছে কিনা। ইয়েস স্যার। আর যদি বাড়ির ভেতরে কাগজটা না পাওয়া যায়, অবস্থা খুব খারাপ। তাহলে তুমি বলছো তুমি এই ছুরিটা প্রিয়াকে মারোনি? এই ছুরিটা প্রিয়ার পেটে আগে থেকে ঢুকেছিল আর তুমি এটা বার করেছো প্রিয়ার প্রাণ বাঁচানোর জন্য। হ্যাঁ, একদম ঠিক, এটাই হয়েছে। তাহলে ছুরিটা যে প্রিয়াকে মেরেছে তার আঙ্গুলের ছাপ থাকবে, তাই তো? হ্যাঁ স্যার, থাকা তো উচিত। সারিকা, হ্যাঁ স্যার। এই ছুরিটা স্ক্যান করে দেখো কার হাতে ছাপ আছে এতে। ওকে স্যার। এখনই জানা যাবে। আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং এর জন্য আমার আঙুলের ছাপ কেন নিলেন? তোমার নেবে না তো কার আঙুলের ছাপ নেবে? হ্যাঁ, আরে ওই লোকটার নেওয়া উচিত ছিল না যে খুনটা করেছে। স্যার, ছাপ পাওয়া গেছে। কার? স্যার, একটা নয়, 5টা ছাপ পাওয়া গেছে এই ছুরিটা থেকে। 5টা? হ্যাঁ স্যার, আর তাও একজন লোকেরই। একজনেরই? হ্যাঁ, দেখেছেন আমি বলছিলাম না, আমি না, ওটা ঠিক ওই খুনিটার হবে। আর 5টা আঙ্গুলের ছাপ শুধু হিতেনেরই আঙ্গুলের। আরে এটা কিভাবে সম্ভব? আরে আপনারা একটু ঠিক করে দেখুন না, ওই খুনির আঙুলের ছাপও তো থাকার কথা। তুমি খুব খারাপভাবে ফেঁসে গেছো আর বেরোবার কোনো রাস্তাও নেই। না আপনি ঠিক করে দেখুন,
ওই খুনির আঙুলের ছাপও থাকা দরকার। থাকা তো উচিত, আর আছেও। খুন যদি তুমি করে থাকো তাহলে তোমার আঙুলেরই ছাপ আছে। না, আমি 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 প্রিয়ার খুন কেন করবো? টাকা আবার কি? প্রিয়া মরে গেল মানে পুরো বিজনেসটাই তোমার হয়ে যাবে, সেটাই তো তুমি ভেবেছিলে, তাই না? না না না, প্রিয়া আমার শুধু বিজনেস পার্টনারই নয়, আমার বন্ধুও ছিল। লজ্জা হওয়া উচিত তোমার। টাকার জন্য তুমি তোমার বন্ধুকে খুন করে দিয়েছো। স্যার, হ্যাঁ ফেডরিক, আমরা হিতেনের পুরো বাড়ি খুঁজে দেখেছি, কোথাও খবরের কাগজ নেই। হ্যাঁ, এটা কি করে সম্ভব? ওই কাগজটা তো ওইখানে ছিল, ওই টেবিলটার উপরে আমার বাড়িতে। ওখানেও দেখেছি, কিন্তু ওখানে অন্য পেপার আছে। সেই পেপারটা নেই যেখানে প্রিয়ার মৃত্যুর খবর ছাপা হয়েছিল। এবার কি তুমি সত্যি কথাটা নিজে বলবে নাকি অন্য ব্যবস্থা নেব আমরা? হ্যাঁ, হ্যালো, ইন্সপেক্টর দয়া হেয়ার। কি দুটো লাশ? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি ওখানে। আপনি? স্যার, আমিই ফোন করেছিলাম আপনাকে। আপনি কে? আগে স্যার, আমি পড়ছি। মুখটাকে তো পুরো নষ্ট করে দিয়ে গেছে। এরও একই অবস্থা দেখছি, রক্ত জমে গেছে, আর ভীষণ মারধর করেছে একেও। স্যার, এসব আমি চোখে দেখতে পারি না স্যার। লাশগুলোকে কে দেখেছে প্রথমে? আমি তো দূর থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম আগুন জ্বলছিল, তারপর ভাবলাম হয়তো গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। এখানে এসে কোনো রকম ভাবে আগুনটা নেভালাম, তারপরে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম এখানে এই ফ্রিজটাতে। কিছু ছিল ফ্রিজে? হ্যাঁ, এই লাশগুলো ছিল ফ্রিজে স্যার। লাশগুলো ফ্রিজে? ইয়েস স্যার, ফ্রিজটাকে টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছিল। যখন টেপ কেটে ফ্রিজটা খুললাম তো ওর ভেতরে দুটো লাশ দেখতে পেলাম। তো লাশ দুটোকে বাইরে কে বের করলো? আমরাই বের করেছি। এটা করা আপনাদের উচিত হয়নি, অন্তত আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। যাই হোক, এই লোকগুলো কারা জানেন কি? না স্যার, এই ফার্ম হাউস বেশিরভাগ সময় বন্ধ থাকে, কেউই তো আসা যাওয়া করে না, তাই। আচ্ছা, এই ফার্ম হাউসের মালিকটাকে? স্যার, এইসব তো আমরা জানি না, কিন্তু এখানে কেউ থাকেই না। জানি না এরা কারা আর এখানে কিভাবে এলো। স্যার, হতে পারে বাইরে থেকে লাশ নিয়ে এসছে আর এখানে লুকিয়ে চলে গেছে হয়তো। হয়তো মনে ভেবেছিল যে আগুনে পুড়ে লাশ দুটো পুরো নষ্ট হয়ে যাবে, কিন্তু লাশ দুটো ফ্রিজে থাকার কারণে সেটা হয়নি। কিন্তু লাশ দুটো ফ্রিজে কেন রাখতে গেল? আচ্ছা, আপনারা কি কাউকে এখানে ফার্ম হাউসের আশেপাশে আসতে দেখেছেন? কোনো বদমাইশ বা এমন কোনো লোক যাদেরকে আপনারা সন্দেহ করেন? না স্যার, সেরকম তো কিছু দেখিনি। আগুন লাগার পরেই আমাদের নজরটা এই দিকে গেছে। স্যার, হ্যাঁ ফ্রেডি, এই আস্তমা পাম্পটা পেলাম স্যার, জানলার পাশে পড়েছিল স্যার। অ্যাস্থমার পাম্প? আচ্ছা, হিতেন তো অ্যাস্থমার রোগী, তাই না? তাহলে ওই ঘটায়নি তো কাণ্ডটা? হ্যাঁ স্যার, এই সমস্ত কাণ্ড কারখানা হিতেনই করেছে মনে হচ্ছে স্যার। নিজে পাগল সেজে অভিনয় করে না জানি কত লোককে আরো মারবে স্যার। এক মিনিট, এই দেখো, এটাতে রক্ত লেগে আছে, বোধহয় খুন এই রড দিয়েই করা হয়েছে। নাতাশা, এটাকে এভিডেন্স ব্যাগে রাখো। ওকে স্যার, আমাদের তাড়াতাড়ি এটা খুঁজতে হবে যে এই লাশগুলো কাদের, আর এমন কিছু পেলামও না যাতে বোঝা যায় যে এরা কারা। কিছু না কিছু তো পাওয়া যাবেই বিবেক। ও গড, হে ভগবান, আমাদের বাড়ির এটা কি অবস্থা? না, আপনি এখানে কি মনে করে? এটা এটা আমাদের ফার্ম হাউস। আপনার ফার্ম হাউস? কিন্তু আপনারা এখানে কি করছেন?
অনন্যা দেখুন, আমার মনে হয় আপনার স্বামী আরো বিপদে জড়িয়ে পড়লেন। এসব কি বলছেন আপনারা? এখন আবার কি হলো? আপনার এই ফার্ম হাউসের ভেতরে দুখানা লাশ পড়ে আছে, আর আমার মনে হচ্ছে দুটো খুনই আপনার স্বামীই করেছেন। কি এসব আপনারা কি করে বলছেন? হিতেনের যখন মনে হচ্ছিল যে নিজের পাতা জালেও নিজেই জড়িয়ে যাচ্ছে, তখনও ওই খবরের কাগজের ঘটনাকে সত্যি বানাবার জন্য দুটো খুন করে আর লাশ এনে ফার্ম হাউসে রেখে দেয়। আপনার স্বামীর ভাগ্য আমার এই হাতের মুঠোর মধ্যে। এটা আস্থামা পাম্প, এখানেই পেয়েছি। আপনার স্বামী হিতেন এখানে ছিল, এটা ওনারই তো? না না, এটা এটা নিশ্চয়ই কারোর কোনো চাল। আমার স্বামীকে কেউ নিশ্চয়ই ফাঁসাতে চাইছে। এটা এবার এই ব্যাপারটার ফয়সালা তো ডক্টর সালুকে করবেন। বিবেক, ওই লোহার রড যেটা দিয়ে খুন হয়েছিল ওটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে চলো। আর হ্যাঁ, যদি এই রডে হিতেনের আঙুলের ছাপ পাওয়া যায়, তাহলে এ ব্যাপারে আর কোনো সন্দেহই থাকবে না যে হিতেন এখানেই ছিল। আর কতক্ষণ লাগবে ডক্টর সালুকে এই লাশগুলোর মুখ দ্বিতীয়বার বানাতে? বস, মুখ এত ভয়ঙ্কর ভাবে খারাপ হয়েছে যে আমার সারা রাত লেগে যাবে। হ্যাঁ, মুখের হাড়গুলো সব ঠিকঠাক থাকলে তবেই। আর ওই রডটার কি হলো যেটায় রক্ত লেগেছিল? সারিকা, চেক করেছো? হ্যাঁ স্যার, আপনাদের অনুমান একদম সঠিক ছিল। খুন এই রডটা দিয়েই করা হয়েছে। এই রডটাতে যে রক্ত লেগে রয়েছে সেটা এই মহিলারই। রডের মধ্যে চিহ্ন আছে আঙ্গুলের? চেক করার কোনো প্রয়োজনই নেই স্যার, হিতেনেরই আঙুলের ছাপ থাকবে। না স্যার, এই রডটায় হিতেনের আঙুলের ছাপ পাওয়া যায়নি। তার মানে খুনি অন্য কেউ? হ্যাঁ, কিন্তু কে হতে পারে? কোনো কন্ট্রাক্ট কিলার হতে পারে স্যার। হিতেন কাউকে সুপারি দিয়েছিল হয়তো। আমাদের রেকর্ডসে যে সমস্ত ফিঙ্গারপ্রিন্টস আছে সেগুলো ম্যাচ করে দেখেছো সারিকা? হ্যাঁ স্যার, আমি সেটাই চেক করছি। না স্যার, এখানেও কোনো ম্যাচ পাওয়া যায়নি। ও, তার মানে খুনি অন্য কেউ একজন। হ্যাঁ, খুনি তো মনে হয় অন্য কেউ দয়া। কিন্তু এটা আমরা তখনই বুঝতে পারবো যখন ডক্টর সালুকে ওই দুটো লাশের মুখ রিকনস্ট্রাক্ট করে বলবে যে ওগুলো কাদের লাশ। বিবেক আর নাতাশা, যেই মুহূর্তে ডক্টর সালুকে এই দুটো লাশের মুখ বানাবে, ঠিক সেই মুহূর্তে ফটো তুলে তোমরা সব জায়গায় পাঠিয়ে দাও। পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, শপিং মল, সব জায়গায়। না না স্যার, এরকম কথা বলবেন না। নিশ্চয়ই আপনাদের কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কাউকে খুন করিনি স্যার। এরকম বহু লোক দেখেছি, বুঝলে? ঘরে দুটো লাশ পড়ে আছে, সেটা কোথা থেকে এসেছে? হ্যাঁ, ওইটা ওইটা ওইটাই তো আমি বুঝতে পারছি না স্যার। কি ওই লাশটা কোথা থেকে এলো? স্যার, শুনলেন আপনি? এতে এমন ভাবে বলছে যেন ওই লাশগুলো আমরা নিয়ে ওখানে ফেলেছি। না না, কেউ কেউ আমায় ফাঁসাতে চাইছে। কেউ ঠিক তোমাকেই কেন ফাঁসাতে চাইছে? হ্যাঁ, আর দুটো লাশ তোমার ঘরেই কেন রাখলো? স্যার, ইনি লাকি, ভীষণই লাকি। যেটা কারোর সঙ্গে হয়নি সেটা ওনার সঙ্গে হয়েছে। উনি ভবিষ্যতের নিউজ পেপার দেখতে পান স্যার। কোনো খুন হতে চলেছে সেটা উনি আগে থেকেই জানতে পারেন। যদি এরকম নিউজ পেপার আমরা দেখতে পেতাম তাহলে খুন করার আগে আটকাতাম না। হ্যাঁ, আমাদের এত সৌভাগ্য কোথায় বিবেক? আর এরকম লোক যারা খুব ভালো মতন প্ল্যানিং করে খুন করে, তারপরে আমরা জানতে পারি ওই খবরের কাগজ কোথা থেকে ছাপিয়েছিলে। আরে ওই কাগজের প্রথম পাতাটা তো আমার গাড়ির ভিতরে ছিল। গাড়িতে আসলো কি করে? খুনের পর খুন হয়ে যাচ্ছে, কোথায় সেই কাগজটা? বলো বলো বলো। ও ও হুড়োহুড়িতে গাড়ির সামনে পড়ে গেছে হয়তো। এ নিরীহ মহিলারা কারা? কেন নষ্ট করেছে এদের মুখ? বলো। স্যার, এ তো ওই লাশ দুটোই যেটা আমি আমার বাড়িতে দেখেছিলাম। ড্যাম ইট! যদি এই লাশ দুটো তুমি তোমার ঘরে দেখে থাকো, তাহলে সেই লাশ তোমার ফার্ম হাউসে পৌঁছলো কি করে? লাশগুলো উড়ে উড়ে গেছে স্যার, উড়ে উড়ে। লাশ কিভাবে উঠতে পারে স্যার? তুমি বলো, কিভাবে উড়ে গেছে লাশগুলো? বলো। আমি আমি কি করে বলবো স্যার? হ্যালো, সিআইডি ব্যুরো অফিসার বিবেক। কে? আচ্ছা, শ্রুতি। না না, কিছু না। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা দিন তো। D347 কুনাল অ্যাপার্টমেন্ট, জুহু। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, থ্যাঙ্কস। কি হয়েছে?
স্যার ডক্টর সালুকে যে ফেসগুলো বানিয়েছিলেন কম্পিউটারে এই লাশেদের, সেই ফটোগুলো আমরা টিভিতে দেখিয়েছিলাম না? হ্যাঁ, কি হয়েছে তাতে? নিতিন নামের একজন একটা মেয়েকে চিনতে পেরেছে স্যার। সেটা ওর ওয়াইফ ছিল, শ্রুতি। ও, শুনেছো? শুনেছো তুমি? লাশের মুখ নষ্ট করে কোনো লাভ হয়নি, কেউ নিস্তার পায় না আমাদের কাছ থেকে, বুঝেছো? এবার বলো, বলো কেন মেরেছো তুমি শ্রুতিকে? কেন মেরেছো? স্যার স্যার এই নামটা তো আমি জীবনে প্রথম শুনলাম। আচ্ছা, প্রথমবার শুনছো? আচ্ছা, ঠিক আছে, নিতিনের বাড়িতেই চলো, ওই বলতে পারবে আমাদের কে মারতে পারে শ্রুতিকে। নিতিন বাবু। হ্যাঁ বলুন, আমি নিতিন। আমরা সিআইডি থেকে আসছি। ও, আসুন আসুন। আপনি ওই ফটো দেখেছেন তো? আগে হ্যাঁ, ওই ছবিটা আমার স্ত্রীর, কিন্তু ওটা খুব অদ্ভুত ছিল। মনে হচ্ছিল যেন কোনো মূর্তির ছবি ওটা, কিন্তু কিন্তু আমার স্ত্রীর শ্রুতি কোথায়? আই এম সরি নিতিন বাবু, কিন্তু আপনার স্ত্রী শ্রুতি এখন আর পৃথিবীতে নেই। কি? আগে হ্যাঁ, ওনার লাশের ছবিটাই ছিল যেটা আপনি দেখেছিলেন। কি 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 কি- কি বলছেন আপনি এটা? একটু সামলে নিন নিজেকে। কিন্তু এটা কিভাবে? শ্রুতিকে কেউ খুন করেছে। খুন? আমার শ্রুতিকে খুন? আগে হ্যাঁ, খুন। কিন্তু কে করবে আমার শ্রুতিকে খুন? আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? হতে পারে শ্রুতির কারোর সাথে কোনো শত্রুতা ছিল। শ্রুতি এখানে কাউকে চিনতই না। ও তো প্রথমবার এখানে আসছিল গ্রাম থেকে। আমি স্টেশনেও গিয়েছিলাম ওকে আনতে, কিন্তু ও তো পৌঁছয়নি। ও, আমি আমি খবরের কাগজে ছবি দেখে আপনাদেরকে ফোন করলাম, কিন্তু কিন্তু ওর লাশ আপনারা কোথায় পেলেন? মাটির একটা ফার্ম হাউসে। হ্যাঁ, মাঠ থেকে? কিন্তু ও ওখানে কি করে গেল? ও এই শহরের কাউকে চিনতই না তো। আরে, ওই শ্রুতির সঙ্গে তো আমার মেয়েও আসছিল। ও ও কোথায়? আপনার আপনার মেয়ের সঙ্গে ছিল? নিতিন বাবু, আমরা একটা মেয়ের লাশও পেয়েছি শ্রুতির লাশের সঙ্গে। না, কিন্তু ওদের দুজনকে কে মারবে? সেটা তো আপনি বলতে পারবেন নিতিন বাবু। একটা কথা বলুন, আপনি আপনার মেয়ের ছবি চিনতে পারলেন না কেন? আমি শ্রুতির ছবিটা দেখে এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে আর কিছু চোখেই পড়েনি। যখন আপনার স্ত্রী আর আপনার মেয়ে বাড়িতে ফিরলো না, তখন আপনি আশেপাশে জিজ্ঞাসা করেছিলেন, রিপোর্ট লিখিয়েছিলেন পুলিশে? আমি রিপোর্ট লিখিয়েছিলাম, 2-3 বার পুলিশ স্টেশনে গিয়েছিলাম, কিন্তু কিন্তু ওনারা কিছু বলতেও পারলেন না। দেখুন নিতিন বাবু, আমরা আপনার সহযোগিতা চাই। আপনার স্ত্রী শ্রুতি আর আপনার মেয়ের খুনিকে খুঁজে বের করতে। দেখো, একে চিনতে পারছো? না। আগে কখনো দেখেছো? আগে না। এই মহিলাকে নিশ্চয়ই দেখেছো? আগে কখনোই না। আপনি এই লোকটাকে চেনেন? আগে না। নিতিন, হয়তো এই লোকটাই শ্রুতিকে খুন করেছে। কি বলেন? ওকে মেরেছে। এটা ভুল। আমি ওই লোকটাকে চিনি না, আমি ওই লোকটাকে চিনি না। দেখুন, আপনারা কিন্তু মুখ সামলে কথা বলুন। আমার স্বামী কখনো কাউকে খুন করতে পারে না। অদ্ভুত ব্যাপার, আপনার স্বামী এই সব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে আর আপনি বলছেন মুখ সামলে কথা বলতে। প্রথমে উনি বললেন যে আপনার আর আপনার মেয়ের খুন হয়ে গেছে, যেখানে আপনারা বহাল তবিয়তে। আমি কি করব? কাগজে দেখেছিলাম। আর ঠিক তারপরেই তুমি লাশ দেখতে পেলে, তাও তোমার বাড়িতে। তারপর লাশ গায়েব। আর সেটা কোথায় পাওয়া গেল?
তোমারই ফার্ম হাউসে, যেটা তোমার বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে, বুঝলে? যার লাশ পাওয়া গেছে মানে শ্রুতি, তুমি বলছো যে তুমি তাকে আদৌ চেনোই না? হ্যাঁ, হ্যাঁ আমি কোনোদিন দেখিও নি তাকে। হায় ভগবান, এ কত সাদাসিধে লোক, একে কোন ঝামেলা ফেললে তুমি? এ তো এর বিজনেস পার্টনার প্রিয়াকে খুন করেছে, তাও ভুল করে। তারপরে ছুরিতেও এর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, সেটাও ভুল করে। না না, একে তো ক্ষমা করে দেওয়া উচিত বেচারাকে। দেখুন স্যার, দেখুন এটা সব মিথ্যা, এগুলো সব মিথ্যা। আচ্ছা, প্রিয়ার মৃত্যুর খবর তুমি কোথা থেকে পেলে? ওই ওই কাগজের থেকে। পেপার থেকে? এমন একটা পেপার যেটা শুধুমাত্র তুমি পড়ো, আর কেউ তো দেখতেই পায় না, আর তারপর সেটা গায়েব হয়ে যায়। কেউ কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। ঠিক আছে, চলো চলো চলো, তোমাকে একটা জোক আমিও শোনাচ্ছি, শোনো। আপনারা কিন্তু আমার স্বামীকে খুব বাজেভাবে অপমান করছেন। জোক শুনতে কি ক্ষতি হবে? হ্যাঁ, জোক এইটা, এইটা, এই পাম্পটা, এটাকে তো চেনো তাই না? এটা তোমারই তো? এটা আমার। এই পাম্পটা আমরা তোমার ফার্ম হাউস থেকে পেয়েছি, লাশের পাশ থেকে, বুঝতে পারছো? কেউ কেউ কি আমাকে খুব খারাপ ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। দেখো একে ফাঁসিয়ে দিয়েছে। হায় ভগবান, একে কেন তুমি মরতে পাঠিয়েছো, যাকে সবাই ফাঁসাতে চায়? স্যারের ফার্ম হাউসের আশেপাশের প্রতিবেশীদের ওই ছবিটা দেখাই, যেটা ডক্টর সালুকে বানিয়েছেন। শ্রুতিকে কেউ না কেউ ওখানে তো দেখে থাকবেই। শ্রুতিকে দেখেছিল, আর একেও দেখেছিল, হিতেনকে। স্যার আপনি, স্যার ওই খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? এখনো খুঁজে চলেছি, দেখি কি হয়। আপনি একটু এই ছবিটা দেখুন। এ কে? ওর নাম শ্রুতি। ফার্ম হাউসে যে লাশ পাওয়া গেছিল সেটা এই মেয়েটাই। ও বেচারি। একটু মন দিয়ে দেখুন তো, কিছু মনে পড়ে কিনা। আপনি কখনো ওই মেয়েটাকে এইখানে বা ওই ফার্ম হাউসের আশেপাশে দেখেছেন? এই এই মেয়েটি তো মনে হয় 2 দিন আগে এসেছিল। হ্যাঁ এসেছিল, কিন্তু রাত্রিবেলা, আর ওর সাথে একটা বাচ্চা আর একটা লোক ছিল। তারপর কি হলো? তারপর এই লোকটা ওই মেয়েটাকে ওই বাংলোতে নিয়ে গেছিল। আপনি ওই লোকটার মুখটা দেখেছিলেন? মুখটা তো আমি দেখতে পাইনি, কারণ ওই লোকটা একটু দূরে দাঁড়িয়েছিল। স্যার, ওই লোকটা নিশ্চয়ই হিতেনই হবে। ও শ্রুতিকে চিনতো, তাই এই বাংলোতেই নিয়ে এসেছে হয়তো মারবার জন্য। আর একটা কথা, ওরা এখানে এসেছিল কিসে করে? কোনো কারে অথবা? না, কোনো গাড়ি তো দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ একটা ট্যাক্সি দেখতে পেয়েছিলাম। ওই যে নতুন যেগুলো বেরিয়েছে না, যার মধ্যে লেখা থাকে ট্যাক্সি। মেট্রো ক্যাব? হ্যাঁ ওরকমই কিছু একটা হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার এটা খোঁজ করতে হবে যে এখানে কোন ট্যাক্সিটা এসেছিল। মেট্রো ক্যাব তো ফোন করে বুক করতে হয়, আর ওদের কাছে রেকর্ডও থাকে নিশ্চয়ই মোবাইলে। চলো। আগে বলুন স্যার, এমনিতে ট্যাক্সি আপনারা ফোনেও বুক করতে পারতেন। না, গাড়ি তো আমাদের কাছে আছে, আর সেটা ভালোই চলে। আসলে সিআইডির গাড়ি তো। সিআইডির গাড়ি? আগে হ্যাঁ, আমরা সিআইডি থেকে আসছি। আমরা একটা খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। স্যার আমাদের এখানে তো কারোর খুন হয়নি। হয়েছে, আপনার কাস্টমার খুন হয়েছে। আমাদের কাস্টমার? আগে হ্যাঁ, 2 দিন আগে আপনার এখানকার একটা ট্যাক্সি মাডাইল্যান্ডে গেছে, বাংলো নাম্বার 6। ট্যাক্সিটাতে একটা লোক ছিল, একজন মহিলা ছিল, আর একটা বাচ্চা ছিল এই মহিলার। স্যার কিন্তু কার খুন হয়েছে? ওই মহিলার এবং তার মেয়ের। দেখুন, আমাদের ট্যাক্সি নিয়ে তো স্যার অনেকজন অনেক জায়গায় যাতায়াত করেন। এদের মধ্যে কেউ যদি খুন হয়ে যায় তো তাহলে আমাদের দোষ কোথায়? আপনাদের কোনো দোষ নয় সেটা আমরা জানি, কিন্তু খুনি পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের আপনার সহযোগিতা চাই। 2 দিন আগে, সময় বিকেল 4টে নাগাদ, আপনি কি বলতে পারবেন আপনাদের কোন ট্যাক্সি সেন্ট্রাল স্টেশন থেকে প্যাসেঞ্জার তুলেছিল? সেন্ট্রাল স্টেশন থেকে? সেন্ট্রাল। 1 মিনিট। দেখুন, একটু ভালো করে দেখুন।
সেন্ট্রাল স্টেশন থেকে মাডাই ল্যান্ড পর্যন্ত প্যাসেঞ্জার গিয়েছিল। আগে হ্যাঁ, এরকম একটা বুকিং তো হয়েছিল। বুকিং ছিল? কার নামে বুকিং ছিল? আগে শ্রুতি নামে একজন করেছিলেন। ও, শ্রুতিরই নামে? এই শ্রুতিকেই খুন করা হয়েছে। খুনি ভীষণ চালাক স্যার, যাকে খুন করতে চায় তার নামেই একটা ট্যাক্সি বুক করিয়েছে। এই ট্যাক্সিটার ড্রাইভার কে ছিল? আগে প্রমোদ, কিন্তু ও কাউকে খুন করতে পারে না। আপনি ওই প্রমোদকে ডেকে পাঠান। স্যার এখন তো ট্যাক্সি নিয়ে কোলাবা গেছে। কোলাবা? ঠিক আছে, কোনো ব্যাপার না। যখনই ও ফিরে আসবে ওকে বলে দেবেন যে সিআইডি বিউরোতে দেখা করতে। স্যার, প্রমোদ নাম তোমার, তাই না? হ্যাঁ স্যার। দুদিন আগে তুমি সেন্ট্রাল স্টেশন থেকে কোনো প্যাসেঞ্জার নিয়েছিলে মাডাই ল্যান্ড যাওয়ার জন্য? হ্যাঁ স্যার, একটা মহিলা ছিল আর একটা বাচ্চাও ছিল। শুধু মহিলা আর একটা বাচ্চা ছিল? হ্যাঁ, স্যার একটা লোকও ছিল স্যার ওর সাথে। লোকও ছিল, তাই না? হ্যাঁ স্যার। দেখো, ওই মহিলার ওই বাচ্চাটার খুন হয়ে গেছে, বুঝলে? কিন্তু স্যার আমি কিছু জানি না স্যার ওই খুনটার ব্যাপারে। আমি তো শুধু ওদেরকে ওখানে ছেড়ে দিয়েছিলাম। আমরা জানি সেটা, ভয় পেও না। তোমার ওই লোকটার মুখ মনে আছে যে ওই মহিলার বাচ্চাটার সঙ্গে ছিল? হ্যাঁ স্যার, ভালো করে মনে আছে। তাহলে ওর ফটো তৈরি করব আমরা, স্কেচ। এসো। হয়ে গেছে স্যার। হয়ে গেছে? দেখি একটু। কি হয়েছে? এ তো অনন্যার ড্রাইভার স্যার। এই লোকটাই ছিল শ্রুতি আর ওর বাচ্চার সঙ্গে? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। এই অনন্যা ড্রাইভার? দয়া, আমার সন্দেহটা আরো নিশ্চিত হলো। নিশ্চয়ই হিতেন একে টাকা দিয়েছে ওদের দুজনকে মারবার জন্যে। বিবেক, অনন্যার কাছে জেনে নাও ও ড্রাইভার কোথায় থাকে। এই দেখো, এখানে ঘুমিয়ে রয়েছে। এই ওঠ, ওঠ। কি হয়েছে দা? সেটা তো মারা গেছে। কি? দেখো তো, বাড়িটা ভালো করে সার্চ করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। পকেটে কিছু নেই স্যার। মনে হচ্ছে দম বন্ধ করে মেরেছে স্যার। হ্যাঁ, একদম সরু দাগ। বোধহয় তার দিয়েই করেছে কাণ্ডটা। তার দিয়ে? মনে হয় খুনি জানতে পেরে গেছে যে আমরা এখানে আসব। চেক করো ভালো করে, দেখো বাড়িতে কিছু আছে কিনা। হ্যাঁ বেড্রিক, কিছু পেলে তুমি? এখানে তো জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। বিবেক, নাতাশা, দেখো তো কোনো তার কিছু পাও কিনা। না স্যার, এখানে এরকম কিছু পেলাম না যেটা সন্দেহজনক। বাক্সের মধ্যে কোনো তার টার নেই স্যার। স্যার, হ্যাঁ, এই লোকটা অনন্যার ড্রাইভার ছিল। তাহলে কি হিতেনের থেকে হেল্প নিয়েছিল? সেটা তো অনন্যা আর হিতেনকেই জিজ্ঞেস করতে হবে। আমি তো ভাবতেই পারছি না যে আমার ড্রাইভার এরকম করতে পারে। এখন তো মানছেন আপনি যে আপনার হাজবেন্ড আপনার ড্রাইভারকে বলে ওদের দুজনকে খুন করিয়েছে, আর যখনই ওনার মনে হলো যে ড্রাইভার হয়তো সবার সামনে মুখ খুলতে পারে, তখনও তাকে উপরে পাঠিয়ে দিল শ্রুতির কাছে। কিন্তু আমার স্বামী তো শ্রুতি বলে কাউকে চিনতই না। তাহলে আপনার ড্রাইভার রেলওয়ে স্টেশনে কেন গেছিল ট্যাক্সি নিয়ে শ্রুতিকে নিয়ে আসার জন্য? আপনার ড্রাইভার শ্রুতি আর ওই মেয়েটিকে সেন্ট্রাল স্টেশন থেকে ওই বাংলোতে নিয়ে গেছে ট্যাক্সিতে। তারপরে ওই দুজনকে খুন করেছে, তারপর ওই বাংলোটাতে আগুন লাগিয়ে দেয়। ওই ওই মেট্রো ট্যাক্সি ও কার নামে বুক করেছিল? শ্রুতি, শ্রুতি নামে। স্যার দেখুন, প্লিজ কিছু করুন, আমার স্বামীকে বাঁচান। আপনারা ওর
নির্দোষ হওয়ার কোনো না কোনো প্রমাণ ঠিক পেয়ে যাবেন। প্লিজ কিছু করুন স্যার। ঠিক আছে, চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। দা, স্যার এই হলো বড় প্রমাণ। ফলো করো একে। অনন্যাকে ফলো? সেটা কেন স্যার? ফেডরিক, আমরা তো শুধু একে ট্যাক্সির কথা বলেছি, তাহলে এর মুখ দিয়ে মেট্রো ট্যাক্সির কথা। অনন্যা তো এই হোটেলের ভেতরে ঢুকলো স্যার, নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে এসেছে এখানে। হ্যাঁ, তার মানে হলো এই খিচুড়ি অনন্যা একা তৈরি করেনি, অন্য কেউ নিশ্চয়ই ওর সাথে আছে। কি? কেউ খিচুড়ি রান্না করলো আর আমাকে জানালো না? এমনিতেও খিচুড়ির নাম শুনলেই না আমার পেটের মধ্যে ছুঁচো দৌড়াতে থাকে। ফ্রেডি, খিচুড়িটা সত্যি টেস্টি ছিল। সব খিচুড়ি বিবেক খেয়ে নিয়েছে। বিবেক খেয়ে নিয়েছে? আসতে দিন ওকে, একটা একটা চালের হিসেব নেবো আমি ওর থেকে। আরে ভাই, বিবেক হিতেনকে আনতে গেছে, যখন আসবে তখন শোধবোধ করে নিও। প্রথমে দেখতে হবে অনন্যা এখানে কার সাথে দেখা করতে এসেছে। আমি স্যার, রিসেপশনিস্ট বলছিল যে 1-2 দিন ছাড়াই এ এখানে আসে কারোর সঙ্গে দেখা করার জন্য। দুদিন বাদে বাদে আসে? হ্যাঁ স্যার। এর মানে হলো নিশ্চয়ই কোনো চেনা জানা লোক, কোনো বন্ধু টন্ধু। তাড়াতাড়ি খোলো না, কেউ যদি এসে যায় তো। দা, কে? রুম সার্ভিস ম্যাডাম। কিন্তু আমরা তো কিছু অর্ডারই করিনি, আমাদের কিছু লাগবে না। ম্যাডাম, এই ঘর থেকেই তো অর্ডার হয়েছে, আপনাকে নিতেই হবে ম্যাডাম। চিকেন বিরিয়ানি কে খাবে? আপনাকে এর দাম দিতেই হবে ম্যাডাম। বললাম তো আমরা কিছু অর্ডার করিনি, যান এখান থেকে। না ম্যাডাম, মানে আপনি দরজাটা তো খুলুন, এই অর্ডার তো আপনার এখান থেকেই দিয়েছেন। আরে আমি বলছি তো আমরা কিছু অর্ডার করিনি। দেখুন ম্যাডাম, আমাদের চাকরি চলে যাবে, আপনি প্লিজ দরজা খুলুন ম্যাডাম। সিআইডি, এটা কি ধরনের অভদ্রতা? আপনারা এভাবে আমাকে কেন বিরক্ত করছেন? ভদ্রতা তো আমরা পরে শিখে নেবো ম্যাডাম, এখন বলুন আপনার বন্ধু কোথায় আছে? আমার কোন বন্ধু? সেই বন্ধু যার সঙ্গে তুমি দেখা করতে এসেছো, সে কোথায়? আমি তো এখানে শুধু শুধু বিশ্রাম করতে এসেছি, ব্যাস। আচ্ছা, বিশ্রাম তো আপনি বাড়িতেও করতে পারতেন, এখানে হোটেলে আসার কি মানে আছে? কোথায় লুকিয়ে বসে আছে ও? আরে আমি বলছি তো এখানে এখানে কেউ নেই, আপনারা কেন শুনছেন না? এসব এসব আপনারা কি করছেন? দা, চুপ! কোথায় যাচ্ছিস? ওর তো বাপের ক্ষমতা নেই পালাবার। ছাড়ো, ছাড়ো। আরে লাফিয়ে মারার কি দরকার আছে? এমনিতেও তো তোর ফাঁসি হবে। চল চলো।
করছো? উত্তর দিন, আপনার স্বামী আপনাকে কিছু জিজ্ঞাসা করছে অনন্যা দেবী, উত্তর দিন। হিতেন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি খুব বড় অপরাধ করে ফেলেছি। মানে মানে তুমি তুমি করছিলে এই সমস্ত কাজ? কিন্তু কেন? আমি আর নিতিন কলেজে পড়ার সময় থেকেই একে অপরকে খুব ভালোবাসতাম, আর আমরা বিয়ে করতে চেয়েছিলাম। আই কান্ট বিলিভ দিস। কিন্তু আমাদের বাড়ির লোকেরা আমাদের এই সম্পর্কটা মেনে নেয়নি, সেই জন্য ওরা অনন্যার বিয়ে আপনার সঙ্গে দিয়ে দেয়, আর আমার বিয়েও শ্রুতির সঙ্গে হয়ে গিয়েছিল। আর কিছু বছর পরে অনন্যার সঙ্গে আমার আবার দেখা হয়, আর আর তারপরে প্ল্যান বানিয়েছে শ্রুতিকে কি করে মারবে। দ্বিতীয় প্ল্যান, হিতেন তোমাকে কিভাবে পাগল সাব্যস্ত করা যায়। কে, হ্যাঁ কি না? দুজনকে খুন করেছো তোমরা, দুজন মানুষকে, তাদের যারা তোমাদের ফ্যামিলি ছিল, তোমাদের পরিবার ছিল। এরকম কাজ করার আগে তো শয়তানও নিজে দুবার ভাবে। তোমাদের হাত কাঁপেনি? আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। এটা তুমি ভালো করনি অনন্যা। প্লিজ আমায় ক্ষমা করে দাও প্লিজ। বাহ, এখন ক্ষমা চাইছো? দুজনে মিলে দুটো ঘর ভেঙেছো, দুটো ঘর। তোমাদের দুজনের জন্য ফাঁসিও কম হয়ে যাবে। 1 মাস বাদ তুমি আমার সাথে ঘুরতে যাওয়ার সময় বের করেছো। কি করব? বিয়ের জন্য টাকা জমাতে হবে তো, তার জন্যই ওভারটাইম করতে হয়। আজকে আমি খুব খুশি। আচ্ছা বলো তাহলে প্রথমে কি করব? আগে ফিল্ম দেখবো নাকি কিছু খেয়ে নেবো আগে? একটা কাজ করি, প্রথমে কিছু খেয়ে নি, জো হুকুম মেরে আকা। উপরে গিয়ে। হ্যালো, ছেড়ে দাও, এই ফালতু ছেলেদের কথায় কান দিতে নেই। তুমি চলো। কিন্তু মহেশ, ও কি সব বাজে ইঙ্গিত করছে আমার আরে দিকে। ছেড়ে দাও, তুমি তাকাচ্ছ কেন? তুমি এত ভীতু কেন? আমি এক্ষুনি ওদের শিক্ষা দিচ্ছি। চল পালাই পালাই, তাড়াতাড়ি ভাগ, এখান থেকে পালিয়ে চল। এটা কি হলো? এরা আবার কারা? অভিজিৎ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে এত হেল্প করলেন, রিয়েলি। না না, এতে থ্যাংক ইউ এর কি আছে? এটা তো আমার ডিউটি, মানে আমাদের সবার ডিউটি। ম্যাডাম, এই হলো আপনার ঘরের চাবি আর এই পেপারস, দেখে নিন। থ্যাংক ইউ দিনেশ। এত কম সময় আমি এত ভালো একটা বাড়ি পেয়ে গেছি, আমি ভীষণ খুশি। সেটা তো ঠিকই, বাড়িটা ভীষণ ভালো। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ বলছি। কি মাঝখানে? আপনি একটা কাজ করুন, লাশটাকে কাউকে ধরতে দেবেন না, আমরা পৌঁছচ্ছি। টুজ মোলে একখানা লাশ পাওয়া গেছে ভাই, চলো যেতে হবে। মোলে লাশ? সারিকা, ঠিকঠাক বলো, কি হয়েছিল এখানে? কে মেরেছে একে? আমরা সত্যি বলছি স্যার, আমরা জানি না ওকে কে মেরেছে। আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছিলাম, আর এই ছেলেটা আমাকে বিরক্ত করছিল। তাও প্রায় 10-12 ফুটের দূরত্ব আছে স্যার ব্যালকনি থেকে। স্যার আমরা এখানে ঘুরছিলাম, আর তারপর এরা টোন করছিল, আমি ওকে ঝামেলায় যেতে বারণ করলাম, আর তারপর তারপর? তারপর আমি ওকে থাপ্পড় মেরেছি। তারপর কি হলো? তারপর হঠাৎ করে এই লাশটা এখানে পড়ে গেল। এদিকে এসো। কি হলো?
মেয়েদের পিছনে লাগো, লজ্জা করে না? কি করা উচিত স্যারের? দয়া, এর দুটো কান টেনে 6 ইঞ্চি লম্বা করে দাও। ঠিক আছে স্যার, আয়। অভিজিৎ, আমার মনে হয় মেয়েটা ওদিক থেকেই পড়েছে। স্যার, হ্যাঁ, লাশের আশেপাশে ব্যাগ বা অন্য কিছু দেখলাম না। এর কাছে তো ফোনও নেই স্যার, কেউ বলতেও পারছে না এ কত উপর থেকে নিচে পড়েছে। আর স্যার এখানে কেউ চিৎকার চেঁচামেচির কোনো আওয়াজও শুনতে পায়নি। যদি এই মহিলা উপর থেকে এইখানে নিচে পড়ে আর একে কেউ ধাক্কা দিয়ে থাকে, তাহলে চিৎকার কেন করলো না? এমনটা নয় তো যে আত্মহত্যা করেছে? স্যার, হ্যাঁ। 3rd ফ্লোরে একজন লোক আছেন যিনি এই মহিলাকে ওখান থেকে পড়ে যাওয়ার আগে একজন লোকের সঙ্গে কথা বলতে দেখেছিলেন স্যার। আচ্ছা, চলো গিয়ে দেখি। কোথায় আছে? এক্সকিউজ মি, আসুন। ইনি স্যার। আচ্ছা, বলো, কে ছিল সেই লোক যাকে তুমি দেখেছো? না স্যার, আমি তো ওই লোকটার মুখ দেখতে পাইনি, তবে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। কথা বলতে দেখেছো তুমি? তারপরে হঠাৎ দেখলাম পাবলিক চিৎকার করছে, তখন আমি ব্যাপারটা দেখলাম। তারপর ওই লোকটা কোথায় গেল? ওই লোকটা কোথাও উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল? আচ্ছা, যখন ওরা দুজন কথা বলছিল তখন ওরা নর্মাল কথা বলছিল নাকি ঝগড়াঝাটি করছিল? কিছু দেখেছিলে? না স্যার, নিজেদের মধ্যে এমনি কথা বলছিল, যেরকম আপনি আর আমি কথা বলছি না, ওরকমই। কিন্তু কিন্তু কি? ওই লোকটাকে দেখতে ভীষণ অদ্ভুত ছিল। অদ্ভুত ছিল? অদ্ভুত মানে? লোকটা টুপি পরেছিল আর কালো রঙের চশমাও পরেছিল। আর হ্যাঁ স্যার, ও ক্রাচে ভর দিয়ে চলছিল। ক্র্যাচ ছিল? তো এতে অদ্ভুতের কি আছে? আবার কালো রঙের গ্লাভসও পরেছিল। অবাক কাণ্ড। মারামারি হয়নি, কেউ ধাক্কা মারেনি, কেউ চিৎকার শুনতে পায়নি, আর মেয়েটা এখান দিয়ে পড়ে গিয়ে মারা গেল, আর কেউ ওকে দেখতেও পায়নি। সারপ্রাইজড। 1 মিনিট স্যার, আমি তো একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি। কি? ওই মহিলার সাথে একটা বাচ্চাও ছিল। বাচ্চা? কোথায় এই বাচ্চাটা? সেটা জানি না স্যার। আরে স্যার, তার মানে এই বাচ্চাটা এখানে কোথাও আছে। চলো খুঁজি। স্যার আমি সিসি মনিটর রুম চেক করে আসি। স্যার, হ্যাঁ, ওই লোকটার ক্র্যাচটা পেয়ে গেছি স্যার। ভেরি গুড। আমি আছি তো এখানে, তুমি চিন্তা করছো কেন? শুনছেন ভাই? সব ঠিক হয়ে আরে যাবে। কাজে মন দাও, কাজে মন দাও। আমি সিআইডি থেকে আসছি। একটা বাচ্চা হারিয়ে গেছে। এই মলের যতগুলো ক্যামেরা আছে সব দেখাও এক এক করে, কুইক। 1 মিনিট স্যার, এটা প্রথম ক্যামেরা স্যার, যেটা মলের এন্ট্রান্সে লাগানো আছে। আর দ্বিতীয় ক্যামেরা কোথায়? স্যার দ্বিতীয় ক্যামেরা এটা স্যার, যেটা লবিতে লাগানো আছে। আর তৃতীয় এটা, যেটা করিডোরে লাগানো। লবি আর করিডোর, এই তিনটে ছাড়া আর কোনো ক্যামেরা আছে? হ্যাঁ স্যার, আছে স্যার। দেখাও। এই যে পার্কিং লটে লাগানো 4 নম্বর ক্যামেরা স্যার। 1 মিনিট, 1 মিনিট, একটু জুম করো, জুম করো। 1 মিনিট স্যার। এই বাচ্চাটা পার্কিং লটে কি করছে? আর তুমি কি করছো এখানে বসে? হ্যাঁ, এই ডিউটি করছো এখানে? এটা কোন এরিয়া? স্যার যে এরিয়া স্যার। দয়া যে এরিয়ার কথা বলেছিল, খোঁজো যে এরিয়া। বাচ্চাটা যেন কিছু না হয়, তাড়াতাড়ি ছড়িয়ে যাও। যে স্যার, হ্যাঁ অভিজিৎ। যে ব্লকটা এইদিকে স্যার। বাচ্চা, এই গাড়ি দাঁড় করাও।
আরে এই দাঁড়া! এই, বেরো! দেখতে পাস না? হ্যাঁ? দেখতে পাস না? কিন্তু কি হয়েছে কি স্যার? কি হয়েছে? বাচ্চাটা এক্ষুনি মারা যেত তো। অভিজিৎ, তুমি ঠিক আছো? ঠিক আছে। অভিজিৎ, বাচ্চা ঠিক আছে? ইয়েস স্যার, বাচ্চা ঠিক আছে স্যার, থ্যাংক গড। এসো। চলে এসো। এই তো কাঁদে না। স্যার, আপনি এই বাচ্চাটাকে এত মন দিয়ে কি দেখছেন? এর আগেও তো আপনি বাচ্চাদের দেখেছেন। বাচ্চা তো অনেক দেখেছি নাতাশা, কিন্তু আমি এটা ভাবছিলাম যে যেই এর মাকে মেরে থাকুক না কেন, সে এই নিষ্পাপ শিশুটার কথা একবার ভাবলো না। ভাগ্য ভালো যে আমরা ঠিক সময়ে আমরা পৌঁছেছি আর বাচ্চাটাকে বাঁচিয়েছি, না হলে ওই গাড়ি ড্রাইভার ভুল করে ওই বাচ্চাটাকে। স্যার, ওই পার্কিং লটে বাচ্চাটা যে জামা পরেছিল সেটা থেকে আমরা কিছু জানতে পারি? হ্যাঁ, হতে পারে। চেক করো, দেখো, কিছু হয়তো জানা যাবে। স্যার, 1.5 ইঞ্চির ক্ষত এটা। 1.5 ইঞ্চির? কি দিয়ে এই 1.5 ইঞ্চির আঘাত করা হয়েছে? বস, এটা কোনো ব্যাটারি অথবা মেটাল ডিটেক্টর দিয়ে পোড়ানোর দাগ হতে পারে। এ কথার অর্থ? অর্থটা এই দয়া, এই মহিলার শরীরে ইলেকট্রিক কারেন্ট পাস করানো হয়েছে। ইলেকট্রিক কারেন্টের জন্যই এনার মৃত্যু হয়েছে। কারেন্টের জন্য মারা গেছে? হ্যাঁ অভিজিৎ, ইলেকট্রিক কারেন্টের কারণে এর বডির মাসলস ব্রেকডাউন হয়ে গেছে। এনার রেসপিরেটরি সিস্টেম প্যারালাইজড হয়ে গেছে। আর কারেন্টও এখান দিয়েই পাস করা হয়েছে বডিতে। তার মানে এমন কোনো জিনিসের গায়ে লাগানো হয়েছে যার থেকে কারেন্ট বেরোয়। আগে হ্যাঁ, আর কারেন্টও হাই ভোল্টের। ও, তার মানে অভিজিৎ একে নিচে ফেলবার আগে কারেন্ট দেওয়া হয়েছে। হয়তো সেই জন্যই এর শরীরের কোথাও হাতাহাতি চিহ্ন নেই। কিন্তু স্যার, ওইকে কারেন্টের শক দিল কি করে? সেরকম কিছু তো ছিল না ওর কাছে। আর হ্যাঁ স্যার, ও ক্রাচে ভর দিয়ে চলছিল। ছিল অভিজিৎ, ছিল। ইলেকট্রিক শক দেওয়ার জন্য ক্র্যাচ ছিল ওর হাতে। ক্র্যাচ। বিবেক, ক্র্যাচটা নিয়ে এসো। দাও। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে দেওয়া হয়েছে শকটা। স্যার, এই দেখুন, এখানে সুইচও আছে। বিবেক, একটু এগিয়ে এসো। দেখো, এইভাবে এইভাবে খুনি শক দিয়েছে। আর নিশ্চয়ই ও রাবারের গ্লাভস পরেছিল, যার কারণে ওর নিজের কারেন্ট লাগেনি আর আঙ্গুলের কোনো ছাপও থাকেনি। স্যার, হ্যাঁ, এই লেবেলটা ছাড়া আর কিচ্ছু নেই কাপড়ে। আচ্ছা। হে হে, দেখি। আহা, সারিকা, রিপোর্ট একবার আনো তো। সারিকা, ফেডরিক, এই বাচ্চাটার আর এর মায়ের ফটো প্রত্যেকটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। আর এই গেঞ্জিটার উপর যে লেবেলটা আছে সেই লেবেল অনুযায়ী দোকানে যাও, খোঁজ নাও, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। সারিকা।
আর ইউ ওকে? হ্যাঁ স্যার স্যার ব্যাস একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবার সারাদিন ল্যাবে কাজ করলে একটু ক্লান্তি তো হবেই। তুমি বাড়ি যাও, বিশ্রাম করো, যাও। থ্যাংক ইউ স্যার। বিশ্রাম করবেন, হ্যাঁ? ইউ টেক কেয়ার। সারিকা, আমার কথা শোনো। সারিকা, আমার কথা শোনো। সারিকা, তুমি শুনতে পাচ্ছ তো? সারিকা, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সারিকা, কে 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 ওখানে? কে কে? আমার কথা শোনো সারিকা, আমার কথা শোনো। সারিকা, কি বড়দা, অনেক টাকা গুনছেন? মনে হচ্ছে আপনার কাছে অনেক টাকা এসে গেছে মেহতা পরিবারের মতন। মেহতা পরিবার? এরা কারা? আরে সোনি টিভিতে নতুন সিরিয়াল আসছে না, সুখ বাই চান্স। ওখানে মেহতা পরিবারের ব্যাংক অ্যাকাউন্টেও হঠাৎ করে চলে এসেছে 3 কোটি টাকা। 3 কোটি? হ্যাঁ, 3 কোটি। আর ওরা তো এটাও জানে না যে এই টাকাটা ওদের, নাকি ভুল করে ওদের অ্যাকাউন্টে টাকাটা এসে গেছে। তার জন্য ওরা খুঁজে বেড়াচ্ছে যে এই টাকাটা আসলে কার। আচ্ছা, ওনারা যদি কাউকে না পান তো? তো এই 3 কোটি টাকা ওদের হয়ে যাবে। আরে বাবা, শোটা তাহলে দেখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই দেখবেন, কেবলমাত্র সোনি টিভিতে সোম থেকে বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। শুনুন দাদা, এই ড্রেসগুলো একটু দেখুন তো, এগুলোকে চেনেন আপনি? হ্যাঁ, এগুলো আমার কাছ থেকেই কেনা হয়েছিল। এগুলো এখান থেকে কে কিনেছিল? এবার আমি এটা কি করে বলবো বলুন স্যার? ব্যাপারটা হলো সারাদিনে কত কাস্টমার আসে, কিন্তু ব্যাপারটা কি সেটা বলুন। দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। আমরা একটা লাশ পেয়েছি, একটা মহিলার লাশ। ওই লাশের সঙ্গে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চারই এই পোশাকগুলো। আমরা খোঁজার চেষ্টা করছি যে মহিলাটা কে ছিল। মাফ করবেন স্যার, আমি কিছুই জানি না। আচ্ছা, যে এই পোশাকগুলো কিনেছিল সে বিল টিল নিশ্চয়ই নিয়েছিল আপনার কাছ থেকে? হ্যাঁ, নিশ্চয়ই দিয়েছিলাম। বলুন তো, সে পেমেন্ট কিভাবে করেছিল? ক্যাশ দিয়েছিল নাকি ক্রেডিট কার্ডে? ক্যাশ দিয়েছিল। আর কিছু বলতে পারবেন কি ওর সম্পর্কে, যাতে আমাদের কিছু সাহায্য হয়? আমার মনে হচ্ছে আমরা ওনাদের গিফট র্যাপ করে দিয়েছিলাম। গিফট র্যাপ? মানে যে কিনেছিল সে কাউকে দেওয়ার জন্য কিনেছিল এটা? আচ্ছা, কোন তারিখ ছিল বলুন তো? 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, তারিখ ছিল 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর? হয়তো
8ই ডিসেম্বরই ওই বাচ্চাটার জন্মদিন হতে পারে স্যার। থ্যাংক ইউ। চলো, জন্মের রেকর্ড দেখলেই বোঝা যাবে যে 1 বছর আগে 8 ডিসেম্বর কোন কোন বাচ্চা জন্মেছিল। হাতির মতন মাথা দোলাচ্ছ কেন? আরে স্যার, এই দেশের জনসংখ্যা এত দ্রুত বেড়ে চলেছে, ভাবাই যায় না। এই সব ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, এটা কিন্তু চিন্তার বিষয়। হ্যাঁ স্যার, স্যার আমরা 65টা এমন বাচ্চার লিস্ট পেয়েছি যারা 1 বছর আগে ওই ডেটেরই আশেপাশে জন্মেছিল, আর তার মধ্যে 40টা ছেলে স্যার। তার মানে এই বাচ্চাটা ওই 40 জনের মধ্যে? হ্যাঁ, আর 40টা বাচ্চার সবারই বাবা মা সম্পর্কেও জানতে পেরেছি স্যার, কথা বলেছি। ওদের মধ্যে 3 জন এমন আছে যেগুলো আমাদের কাজে লাগতে পারে। ওদের স্ত্রীরা ওদের ছেড়ে চলে গেছে স্যার। আচ্ছা, ডেকে পাঠাও ওই 3 জনকে। স্যার, এ হলো নিতেশ, এ করণ আর এ দীপক। তোমাদের 3 জনকে এটা জানার জন্য ডেকেছি যে তোমাদের স্ত্রীরা কোথায় আছে। কেঁদে কোনো লাভ নেই এখানে, বুঝেছ? সত্যি করে বলো। সারিকা, কি করছো তুমি? ছাড়ো এটা। এই দুটো কেমিক্যাল মিশে গেলে ল্যাবে ব্লাস্ট হয়ে যাবে, তুমি জানো তো এটা? হ্যাঁ স্যার, আই এম সরি স্যার। সরি স্যার। হ্যাঁ, তারপরে? স্যার, একদিনকে যখন আমি অফিসে ছিলাম আর ফিরে এসে দেখলাম আমার বউ বাচ্চাকে নিয়ে কোথাও চলে গেছে। সেদিন থেকে আমি খুঁজে যাচ্ছি স্যার, এখনো অবধি কিচ্ছুই জানতে পারলাম না। আর তুমি, তোমার ঘটনা কি? আমার ঘটনাটাও স্যার এরকমই, শুধু তফাৎ এইটুকুই, আমি জানি আমার স্ত্রী কোথায় আছে। তোমার স্ত্রী কোথায় তুমি জানো? কোথায় সে? স্যার, আমার স্ত্রী তো আমার শ্বশুরবাড়িতে আছে, আমার সাথে ঝগড়া করে ওখানে চলে গেছে আর ওখানেই থাকে। এখন তো আমাদের একে অপরের সাথে কথাও হয় না। আর বাচ্চাটা, বাচ্চাটা কোথায়? স্যার, ও ওখানেই আছে। আর তুমি, তোমার কি বক্তব্য? স্যার, আমি তো গত 7 দিন বাইরে ছিলাম। যখন বাড়ি ফিরলাম তো দেখলাম স্ত্রী আর বাচ্চা দুজনেই নেই। অনেক জায়গায় খুঁজেছি স্যার, পুলিশেও রিপোর্ট লিখিয়েছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি স্যার। আমরা একজন মহিলার লাশ পেয়েছি, দেখো তোমরা কেউ চিনতে পারো কিনা। এসো এসো। এ তো আমার স্ত্রী মনীষা। এটা কি হয়ে গেল স্যার? কিভাবে হলো? বাচ্চা কোথায়? নাতাশা, প্লিজ ওকে হাত লাগাবেন না প্লিজ। দেখুন, আপনার ওয়াইফের মৃত্যুতে আমরাও দুঃখিত, কিন্তু আমরা জানতে চাই যে আপনি কাউকে সন্দেহ করছেন কিনা। কে করতে পারে এই কাজটা? কারোর সঙ্গে আপনার কোনো শত্রুতা, এনার কোনো শত্রুতা? না স্যার, না আমার কোনো শত্রু ছিল না ওর। আমি যখন পুনে গিয়েছিলাম ও কত হাসি খুশি ছিল, আর আমার পুনা থেকে ফোনে কথাও হয়েছিল। আরে ওই তো আমার ছেলে গৌরব। গৌরব আমার সোনা। যা বলছিলে, কি কথা হয়েছিল তোমার সঙ্গে? হ্যাঁ স্যার, বিশেষ তো কোনো কথা হয়নি স্যার। মনীষা শুধু জিজ্ঞাসা করছিল যে তুমি পুনা থেকে কবে ফিরবে, আর আর ওর মডেলিং এর কথা বলছিল স্যার। মডেলিং এর ব্যাপারে? আগে হ্যাঁ স্যার, মনীষা বিয়ের আগে মডেলিং করত, কিন্তু বাচ্চা হওয়ার পরে ও মডেলিং কিছুদিনের জন্য বন্ধ রেখেছে। দেখুন, আমরা এর লাশ একটা মলে পেয়েছি। আপনি কি বলতে পারবেন যে ওখানে কি করতে গেছিলেন উনি? না স্যার, আমি কিছু জানি না স্যার। ও শুধু এটা বলেছিল যে কোনো ফটোগ্রাফারের সঙ্গে দেখা করতে যাবে এনকোর থিয়েটারে। এনকোর থিয়েটারে? ইশিকা, আমি এটা করতে পারবো না। আরে আমি না রে বললাম তো যে বাবা, এটা এভাবে হবেই না, এটাকে অন্যরকম ভাবে করতে হবে। তুমি এতদিন ধরে রিহার্সাল করছো আর এখনো বুঝতে পারলে না এটা কিভাবে করতে হবে? আরে ভাই, তুমিও না সত্যি। কারা আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। ম্যানেজার কে এখানে? আগে আমি, বলুন কি ব্যাপার? কথাটা হলো খুনের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। খুনের ব্যাপারে? আগে হ্যাঁ, গত সপ্তাহে এখানে একটা ফটোশুট হয়েছিল। কাকে দিয়েছিলেন ভাড়াতে এই থিয়েটার হলটা? আগে এক্ষুনি বলছি। স্যার 7 দিন আগে বুক করেছিল,
ফটোশ্যুটের জন্য, কিন্তু শুটিং তো হয়নি, ক্যান্সেল হয়ে গেছিল। শুটিং ক্যান্সেল হয়ে গেছিল কেন? স্যার বেশি কিছু তো বলতে পারবো না, কিন্তু মডেল আসেনি, বাকি সবাই তো ছিল, ইউনিটের লোকেরা আর ফটোগ্রাফারও। তো মডেল না আসার জন্য শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছিল নাকি? হতে পারে স্যার। ফটোগ্রাফারের নাম জানো নাকি? কে ছিল? স্যার ফটোগ্রাফারের নাম তো আমি ঠিক জানি না, কিন্তু যে এজেন্সি বুক করেছিল ওই এজেন্সির নাম হলো মুনসাইন এজেন্সি স্যার। মুনসাইন এজেন্সি? ইয়েস স্যার। ঠিক আছে, দরকার পড়লে আপনাকে ডেকে নেব। সাহেব, সাহেব, সাহেব! আওয়াজ তো উপর থেকে আসছে। গিয়ে দেখো তো, যাও। সাহেব, সাহেব দেখুন, এখানে একটা লাশ। স্যার, হ্যাঁ, এখানে একটা লাশ আছে। লাশ আছে? এই যে মিস্টার ম্যানেজার, চলো ভেতরে যাওয়ার জন্য তৈরি হও। মাথা নিচু করে কোনো লাভ নেই। জেলে? না, আমার বাড়িতে। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার আমি ভেতরে কেন যাবো স্যার? ওপরে একটা লাশ লুকিয়ে রেখেছো আর বলছো তোমার কিছু জানা নেই? বাহ! স্যার আমি সত্যি বলছি, ওকে আমি কোনোদিন দেখিনি স্যার। স্যার আমি জানি না ওই লাশটা কোত্থেকে এলো। আচ্ছা, দেখেছো, এ বলছে কিচ্ছু জানে না। গলায় একটা দাগ আছে, এই দেখুন। গলা টিপিয়ে খুন করা হয়েছে? অভিজিৎ, কিছু জানা গেল মেয়েটিকে? না স্যার, কোনো আইডেন্টিফিকেশন নেই। আর সারিকা, কিছু পাওয়া গেছে কি? স্যার ওর সারা বডিতে কালো পাউডার মাখানো আঙুলের ছাপ পাওয়া গেছে। আচ্ছা, কালো পাউডার মাখানো আঙ্গুলের ছাপ? তার মানে খুনি আমাদের জন্য চিহ্ন রেখে গেছে। ঠিক আছে, বডিটাকে নিচে নামিয়ে নাও। সাবধানে, সাবধানে। ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে স্যার। হ্যাঁ, সাবধানে। আস্তে করে নামো। সবাই দেখুন, আপনাদের মধ্যে কেউ ওই মেয়েটাকে চেনেন? আগে দেখেছেন এখানে? এগিয়ে এসে দেখুন, আসুন দেখুন। না স্যার। ঠিক আছে, ফেডরিক, এদের প্রত্যেকের নাম আর ঠিকানা নিয়ে নাও, সবার। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও।
আরে হেই কি করছিস ওখানে? দাঁড়াও কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ল্যাবে আগুন লাগাবি? হ্যাঁ, কে তুই? কে তুই? ডক্টর সারিকা, আপনি? ডক্টর সারিকা? বলো সারিকা, কেন এ সমস্ত তুমি করেছো? স্যার আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। মাঝরাতে তুমি বাড়ি থেকে এসে ল্যাবে আগুন লাগিয়ে দিয়েছো, আর তুমি বলছো যে কিছুই জানো না? এটা কিভাবে সম্ভব? স্যার স্যার আমি সত্যি বলছি, আমি জানি না। না হলে আমি নিজের ল্যাবে কেন আগুন লাগাবো? সেটা তো আমিও জানতে চাইছি, বুঝেছো? কিচ্ছু জানে না। ডক্টর সারিকা, এটা কি বুঝতে পারছেন যে আপনার এই অপরাধের কারণে আপনার জেল পর্যন্ত হতে পারে? নো, ডোন্ট লুক অ্যাট মি। আমি তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। দেখো সারিকা, তুমি যদি জেলে যেতে না চাও তাহলে যেটা সত্যি সেটা বলে দাও। স্যার আমি একবার নয় 1000বার একই কথা বলবো যে আমি জানি না এটা আমি কেন করেছি। স্যার আমি তো এটুকুও জানি না যে আমি এখানে কখন এসেছি আর কিভাবে এসেছি। সালুকে, যে ধরনের ও অসংলগ্ন কথাবার্তা বলছে, আমার তো কিছু গোলমাল মনে হচ্ছে। হ্যাঁ বস, আমারও তাই মনে হয়। ল্যাবে বেশ কিছুদিন ধরে মন দিয়ে কাজও করছে না। তোমার শরীর টরীর ঠিক আছে তো সারিকা? হ্যাঁ, শরীর তো ঠিক আছে। সারিকা, গত কিছুদিন ধরে তুমি ল্যাবে মন দিয়ে কাজও করছো না, কি ব্যাপার? এনি প্রবলেম? এমন কোনো ব্যাপার যা তুমি আমার কাছে গোপন করছো? হ্যাঁ স্যার, যবে থেকে আমি আমার নতুন বাড়িতে গেছি আমি কিছু শব্দ শুনতে পাই। আওয়াজ? কিরকম আওয়াজ? জানি না, প্রত্যেক রাতে আমাকে কেউ একজন নাম ধরে ডাকে। নাম ধরে ডাকে? কে? আর তুমি আমাকে আগে বলোনি কেন? এতক্ষণে তোর আমরা ওর হাত পা ভেঙে দিতে পারতাম। আমার মনে হয়েছিল হয়তো আমার মনের ভুল, আর আমি যদি আপনাদের এসব কথা বলতাম তাহলে আপনারা আমাকে নিয়ে মজা করতেন, এই জন্যই বলিনি। আরে কিন্তু সে কে? জানি না, শুধু তার গলার স্বর শুনতে পাই। কি? শুধু আওয়াজ? তাহলে এই কথা। সারিকার ঘরটা ভালো করে চেক করো, প্রত্যেকটা জিনিস চেক করো, প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা দেওয়াল চেক করো। কোনো না কোনো জায়গায় জিনিসটা লুকোনো আছে যেটা দিয়ে ওকে হিপনোটাইজ করা হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিন্তু স্যার, এই তো কিছুদিন আগেই আমরা এখানে জিনিসপত্রগুলো নিয়ে এলাম, তখন তো বাড়িতে কিছুই ছিল না। না ফ্রেডি স্যার, যেদিন থেকে আপনারা জিনিসপত্র এখানে শিফট করে গেছেন সেদিন থেকে কেউ নাম ধরে আমায় ডাকছে। সারিকা। ফেডরিক, অনেক বড় প্ল্যান করেছে ওরা। সারিকাকে হিপনোটাইজ করে ফরেন্সিক ল্যাবকে জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। স্যার, হ্যাঁ নাতাশা। স্যার হ্যাঁ এই দেখুন। অভিজিৎ, দেখো তো একটু।
এটা তো স্পিকার স্যার। গোটা বাড়িতে স্পিকার লাগিয়ে রাখা স্যার। ওহো স্যার, এইখানটায় মাইক লাগিয়ে রাখা। এইখানে সারিকা সারিকা বলে ওকে হিপনোটাইজ করে দিয়েছে কেউ। আর স্যার এটাতে ওই লোকটার আঙুলের ছাপ থাকবে নিশ্চয়ই। হ্যাঁ কিন্তু স্যার ওই লোকটা এটা এখানে লাগালো কি করে? নাতাশা, এটা সেই বলতে পারবে যে সারিকাকে এই বাড়িটা দিয়েছে, ওই এস্টেট এজেন্ট। এই দেখো, এই তো দেখছি হাওয়ায় কর্পূরের মতো উবে গেছে। স্যার এরা হয়তো আগেই জানতে পেরে গেছে যে আমরা আসতে চলেছি। স্যার ড্রয়ারগুলো খালি। এ ব্যাপারটা তো শিওর যে দিনেশ এদের সঙ্গে মিলিয়ে রয়েছে। ডক্টর সারিকাকে হিপনোটাইজ করার পিছনে ওরও কিছু না কিছু হাত রয়েছে। বস, সারিকার ঘরে যে মাইক পাওয়া গেছে ওতে ফিঙ্গারপ্রিন্ট আছে। হয়তো সেই লোকটারই হবে যে সারিকাকে দিয়ে এই কাজটা করাতে চায়। সারিকা, ওই প্রিন্ট ম্যাচ করে দেখো। আর হ্যাঁ, এই যে আঙুলের ছাপ পাওয়া গেছে এটাও ম্যাচ করে দেখো, কুইক। হ্যাঁ স্যার। আর সালুকে এই আঙ্গুলের ছাপটা কার? বস, এগুলো যে আঙুলের ছাপ, সেই আঙুলের মাথায় কিছু কেমিক্যাল লাগানো ছিল। আঙুলের উপর কেমিক্যাল? হ্যাঁ ফ্রেডি, সেই কেমিক্যাল যেটা ল্যাবে ফটো ডেভেলপ করতে লাগে না, ওই কেমিক্যাল। ওহো, তার মানে হচ্ছে খুনি কোনো ফটোগ্রাফার নাকি? অভিজিৎ, এই মনীষাও তো একজন ফটোগ্রাফারের সঙ্গে দেখা করতে গিয়েছিল থিয়েটার হলে। হ্যাঁ স্যার। স্যার এই দুটো কেসের নিজেদের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছেই। দুটো কেসের নয়, 3টে কেসের। 3টে কেস? 3 নম্বর কেসটা কি? আমার কেস। এই মাইকটার উপর থেকে যে আঙুলের ছাপ পেয়েছি আমরা, ওই ফিঙ্গারপ্রিন্টস, আর এই লাশটার উপর থেকে যে আঙুলের ছাপ পেয়েছি, দুটোই ম্যাচ করে গেছে। এই দেখুন। দেখেছো সালুকে, খুনি কত চালাক। সারিকাকে হিপনোটাইজ করে প্রমাণগুলো নষ্ট করার চেষ্টা করছিল। সবার আগে ওই ফটোগ্রাফারকে ধরতে হবে। কি নাম বলেছিল এজেন্সির যারা থিয়েটার হলে বুক করেছিল? মুন সাইন এজেন্সি। হ্যাঁ স্যার, ওই থিয়েটারটা আমরাই বুক করেছিলাম। আমাদের একটা ফটোশুট ছিল। তাহলে ক্যান্সেল কেন করলেন আপনারা? মডেলের জন্য। অনেক লোকসান হয়েছে আমাদের। আরও আর একটা থিয়েটার বুক করতে হয়, আর নতুন আর একটা মডেলও বুক করতে হয়। ফটোগ্রাফার কে ছিল এখানে? সে আছে? হ্যাঁ এখনই ডেকে পাঠাতো। হ্যাঁ, রোহিতকে ডেকে আনো। তুমি আমাকে ডাকছিলে কবিতা? হ্যাঁ রোহিত, এনারা সিআইডির লোক, আর দুটো খুনের ব্যাপারে তোমাকে কিছু প্রশ্ন করতে চান। আমি কোনো খুনের ব্যাপারে জানি না। রোহিত, এনকো থিয়েটারে তুমি গেছিলে না ফটো তুলতে? আগে হ্যাঁ। একবার এই ফটোটা দেখো। এই মহিলাটাকে চেনো তুমি? আরে এটা তো সিমরান। ওর জন্যই তো আমাদের ফটোশুটটা ক্যান্সেল হয়েছিল। আর এটা এসেছিল সঙ্গে? মনীষা? না, ও আসেনি, কিন্তু ও ফোন করেছিল। বলছিল যে দেখা করতে চায় পোর্টফোলিও বানানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনকে আমাদের সাথে বিউরোতে আসতে হবে। ওই লাশে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, আপনাদের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আমরা সেটা ম্যাচ করে দেখব। আমরা আপনাকে সন্দেহ করছি।
ইয়েস। আমরা যে এরিয়া থেকে এসছে, সিমরানের বাড়িটা কি এটাই? হ্যাঁ, আসুন। বলুন। অ্যাকচুয়ালি আমরা সিমরানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি কে? আমি সিমরানের রুমমেট অঞ্জলি। কিন্তু কি হয়েছে? অঞ্জলি, সিমরানের কখনো কারোর সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছিল? ঝগড়া তো হয়নি, কিন্তু ও জবে থেকে দুবাই থেকে এসেছে ও কেমন চিন্তিত ছিল। চিন্তিত? কেন চিন্তিত কেন লাগছিল? জানি না, কিন্তু ব্যাপার কি? সিমরান কোথায়? সিমরান মারা গেছে। কি? ডক্টর সালুকে কি ম্যাচ হচ্ছে না? না না, আমি তো ভাবছিলাম ম্যাচ হয়ে যাবে। ওকে, আচ্ছা ওই ডক্টর সারিকা কেমন আছেন? হ্যালো হ্যালো, এই ফটোগ্রাফার ছিল না রোহিত, হ্যাঁ। ওর ফিঙ্গারপ্রিন্টস ম্যাচই করলো না। দেখুন, আমরা এই বাড়িটা তল্লাশি নিতে চাই। অভিজিৎ, এই দেখো ভিসার কাগজপত্র সিমরানের নামে, আর এই যে শিল্পী এজেন্সির লেটার, ওনারের নামই শিল্পী। তাহলে এজেন্সিটা পাঠায় মডেলদেরকে দুবাইতে। স্যার, হ্যাঁ বিবেক? স্যার মেকআপ বক্সে এই ড্রাগস পেয়েছি স্যার। ড্রাগস? শিল্পীকে বিউরোতে ডাকতে হবে, একবার জানতে হবে যে ওখানে কি কি হয়। আমি কি করেছি এটা কি মানে? আচ্ছা, তাহলে মানেটাও আমাদেরকেই বোঝাতে হবে। মডেলস পাঠানোর সাথে ড্রাগস পাঠানোরও ব্যবসা করো তুমি? এসব কি বলছেন? আমি কিছুই বুঝছি না। সব বুঝতে পারছো তুমি, সব বোঝো, সব জানে স্যারে। আমি সত্যিই কিছু জানি না। আমি জীবনে আজ পর্যন্ত কোনোদিন ড্রাগস দেখেইনি। তাহলে এই ড্রাগসের প্যাকেট সিমরানের ব্যাগে এলো কি করে বলো? আমি জানি না। চাপ! জানো না তুমি? হ্যাঁ, সব জানো তুমি, সব জানো তুমি। সিমরানকে তুমি খুন করালে কেন? কি? কেন করিয়েছো সিমরানকে খুন? সিমরান খুন হয়ে গেছে? বন্ধ করো, বন্ধ করো, নাটক অনেক হয়েছে। কি হয় দুবাইয়ের ট্রিপে? দুবাইয়ের ট্রিপে কি কি হয় তাড়াতাড়ি বলো। আমি সত্যি জানি না, আমার অ্যাসিস্ট্যান্ট সব জানে। এই অ্যাসিস্ট্যান্ট হঠাৎ কোত্থেকে এলো? হ্যাঁ, ওই তো সবাইকে দুবাইয়ে পাঠায়। কে সেই অ্যাসিস্ট্যান্ট? ললিত, ললিত নামর। ললিত কোথায় পাবো? আমি তো এটা জানি না। 4 দিন আগেও আমার কোম্পানি ছেড়ে চলে গেছে। আরে তাহলে ওর কোনো ফোন নাম্বার অ্যাড্রেস তো থাকবে তোমার কাছে। ফোন আর বাড়িতেও কোম্পানিই দিয়েছিল, যাওয়ার সময় সব ফেরত দিয়ে গেছে। তার কোনো ছবি তো হবে আপনার কাছে, নাকি এমনিই রেখে দিয়েছেন কাছে? হ্যাঁ, ফটো আছে, ফটো আছে। দেখাও ফটো আহ, তাড়াতাড়ি। স্যার, এটা আমাদের আমাদের কোম্পানির পার্টির ছবি। এই ললিত। আচ্ছা, এ হলো ললিত। এর নাম ললিত? হ্যাঁ স্যার, এ তো ওখানে মুনশাইন এজেন্সিতে ছিল স্যার, ফটোগ্রাফার রোহিতের সাথে। আচ্ছা, তাহলে তো একে খুঁজে পেয়ে যাবো। আর স্যার একে দেখুন, এ দিনেশ। দিনেশ? হ্যাঁ স্যার, ডক্টর সারিকাকে ফ্ল্যাট এই তো দেখিয়েছিল, রিয়েল এস্টেট এজেন্ট। দিনেশ রিয়েল এস্টেট এজেন্ট? এ তো আমাদের প্রোডাকশনে কাজ করতো। ললিতের সাথে এও কাজ ছেড়েছে। আচ্ছা, তার মানে হলো দিনেশ আর ললিত একসঙ্গে কাজ করতো আর একসঙ্গে কাজ ছেড়েও দিয়েছে। একজন ড্রাগ সাপ্লাই করতো আর একজন 2 দিনের মধ্যে এস্টেট এজেন্ট হয়ে গেছে। স্যার, আমাদের এই মুনশাইন এজেন্সিতে গিয়ে খোঁজ করা দরকার স্যার। এই ললিতকে আমরা ওখানেই পাবো স্যার, ওর মুখ খুলে নেব আমরা। ওই আমাদের বলবে মনীষা আর সিমরানকে কেন মারলো। ললিত বাবু এখানে আরাম করছেন? আচ্ছা, এই, এই,
ছাড়ুন 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 আমায়। বলছি বলছি স্যার, সব কিছু বলছি বলছি স্যার, আমি শুধু ড্রাগস নিয়ে আসতাম মডেলদের ব্যাগে রেখে, তাও লুকিয়ে। স্যার আমরা আমরা মডেলদের দুবাই ট্রিপে পাঠাতাম, যেখানে আমার লোকেরা ওদের ব্যাগে বা ওদের মেকআপ ব্যাগে ড্রাগস রেখে দিত। আচ্ছা, এবার বলো সিমরান আর মনীষাকে কেন খুন করেছো? স্যার স্যার আমি সত্যি বলছি স্যার, আমি সিমরান আর মনীষাকে মারিনি স্যার, আমি ওদের খুন করিনি স্যার। হ্যাঁ স্যার, আমার শুধু এইটুকুই দোষ ছিল স্যার, কি আমি সিমরানের ডেড বডি লুকাতে ওদের সাহায্য করেছিলাম। তাহলে সে কে যে ওদের দুজনকে খুন করেছে? বলো। স্যার বলছি স্যার, নামটা বলছি স্যার। আরে আরে আপনারা কারা? কোথায় চলে যাচ্ছেন আপনারা? আরে দেখছেন না ভেতরে কাজ চলছে? আর একটা। ইয়েস, নাইস। হোয়াট ইজ দিস? এটা কি পাগলামো হচ্ছে? আপনাদের ভিতরে কে আসতে দিল? আমিও মডেলিং করব। আমরা পাঠিয়েছি একে। মডেলিং এর আড়ালে ড্রাগের বিজনেস খুব উন্নতি করে ফেলেছেন আপনি, দেখছি তো। হ্যাঁ, আমি ললিতার দিনেশ মডেলদের বাইরে পাঠাতাম। ওখানে আমাদের একটা লোক ছিল যে চুপি চুপি ওদের ব্যাগের মধ্যে ড্রাগ ভরে দিত, আর ওরা এখানে আসার পর আমরা ওই ড্রাগ বের করে এখানে সাপ্লাই করে দিতাম। তাহলে সিমরানকে কেন মেরেছো? কারণ কারণ সিমরান আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছিল। একদিন আমি আর ললিত থিয়েটারে ছিলাম। আচ্ছা ললিত, একটা কথা বলো, যে এই শিল্পী সেকেন্ড টাইম দুবাই যাওয়ার জন্য রাজি হলো কিনা? যাবে তো ম্যাম, হতে পারে পরের সপ্তাহে যাবে, কিন্তু আপনি কোনো টেনশন নেবেন না, আমি দুবাইতে আমার সব লোকেদের সেট করে রেখেছি। তোমরা সবাই ধরা পড়বে। তুমি কে? ললিত ভালোভাবে জানে যে আমি কে। ম্যাডাম, এ সিমরান। আমি সেই মেয়ে যে সবে দুবাই থেকে ফিরেছে, যাকে আপনারা দুবাইয়ে পাঠিয়েছিলেন। তুমি আমার ভ্যানিটিতে ড্রাগস রেখে একদম ভালো করনি। আমি পুলিশের কাছে যাচ্ছি, সব সত্যি কথা বলে দেব। সিমরান দেখো, পুলিশের কাছে তো তুমি তখন যাবে না যখন আমি যেতে দেব। ম্যাম, ম্যাডাম আপনি এটা কি করছেন? ম্যাডাম, ম্যাম, ম্যাম, ছেড়ে দিন ম্যাম ওকে। ও মাই গড, ম্যাম এ তো মরে গেছে, এবার কি হবে? কিচ্ছু হবে না, তুমি তুমি ওকে বাদ দিয়ে আমাকে সাহায্য করো। আর মনীষা? মনীষা কি ক্ষতি করেছিল তোমার? কেন ওকে মেরেছিলে? ও আমাকে ব্ল্যাকমেল করছিল। তার মানে? সেদিন যখন আমি আর ললিত সিমরানের লাশটাকে সরিয়ে ফেলার জন্য ওকে বাঁধছিলাম, তখন জানি না কোত্থেকে ও ওখানে এসে পড়ে আর সব দেখে ফেলে। তারপর কি হলো? ও 1 কোটি টাকা চায় আর বলে যদি আমরা না দিই তো পুলিশকে বলে দেবে। তাহলে তুমি দিয়েছিলে টাকা? হ্যাঁ, 2-3 বার তো 5 লাখ করে দিয়েছি। তারপর আমি একটা প্ল্যান করি। কিরকম প্ল্যান? আমরা ওকে টাকা দেওয়ার ওছিলায় মলে ডাকি, আর ওখানে ওকে ইলেকট্রিক শক দিয়ে ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিই, আর বাচ্চাটাকে পার্কিং এ ফেলে রেখে চলে যাই। তুমি খুন করেছো, একটা ছোট্ট শিশুর কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিয়েছো, তার উপরে ওই বাচ্চাটাকেও তুমি বিপদের মুখে ফেলে দিয়েছো। তোমার যে শাস্তিটাই হোক সেটা কম হয়ে যাবে।